বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। তো পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের এটা কিন্তু আমার সপ্তম পর্ব। যদি 1 থেকে 6 নাম্বার পর্ব এবং চতুর্থ এবং তৃতীয় অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। এখন আলোচনা করা হবে হৃৎপিণ্ড নিয়ে। তো হৃৎপিণ্ড আমরা সবাই চিনি। হৃৎপিণ্ড বক্ষগহ্বরে বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মৌচাক আকৃতির অঙ্গ। তাহলে কি এই হৃৎপিণ্ডটা আমাদের কি বক্ষগহ্বরের অর্থাৎ বুকের গহ্বরের বাম দিকে বাম সাইডে অবস্থিত। আমাদের দেহের ভিতরে যে দুইটা ফুসফুস আছে এই ফুসফুসের ঠিক মাঝখানে একটি মৌচাক আকৃতির অঙ্গ, অর্থাৎ আমাদের যে মৌমাছির যে চাকগুলা দেখি এই মৌচাকটা যেরকম থাকে ঠিক এরকমভাবে আমাদের দেহের ভিতরে একটি অঙ্গ আছে যাকে বলা হচ্ছে হৃৎপিণ্ড। তো আমরা হৃৎপিণ্ডের সংজ্ঞা যদি আসে এভাবে দিব। এটা পেরিকার্ডিয়াম নামে দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। তো এই হৃৎপিণ্ডটা আবৃত থাকে দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা। এই পাতলা পর্দাটাকে বলা হয় মূলত কি পেরিকার্ডিয়াম। তো আমাদের কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে পেরিকার্ডিয়াম কাকে বলে। তখন আমরা বলবো কি হৃৎপিণ্ড দুই স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে কিংবা সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে আসতে পারে। তো হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত। তাহলে হৃৎপিণ্ড কি দ্বারা গঠিত? হৃৎপিণ্ড হলো হৃৎপেশি দ্বারা গঠিত। তাহলে প্রশ্ন হলো যে এখন হৃৎপেশি জিনিসটা আসলে কি? তো হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি। তো স্বাধীন অনৈচ্ছিক পেশি কেন বলা হচ্ছে? কারণ যে সকল পেশির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, যে সকল পেশি নিজের ইচ্ছা মতো চলাচল করে, যে সকল মাংসপেশি নিজের ইচ্ছা মতো চলাচল করে তাদেরকে অনৈচ্ছিক পেশি বলা হয়, যা কারো নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজেই সংকোচন এবং প্রসারণে সক্ষম। আমরা কিন্তু জানি হৃৎপিণ্ড একা একাই সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের উপরে আমাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। প্রতি মিনিটে কম বেশি 72 বার হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়। তুমি তোমার বুকের মাঝখানে হাত রাখো, মানে আমরা আমাদের বুকের মাঝখানে হাত রাখি, একটা ধুকধুকানি বা কোনো স্পন্দন টের পাচ্ছ কি? বুকের ভিতরে হাত রেখে দেখো, একটা স্পন্দন কিন্তু আমরা সকলেই টের পাবো। কেন এমনটা ঘটে? কেন এমনটা ঘটে জানো? হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে আমাদের বুকের ভিতরে ধুকধুকানি একটা শব্দ হয়। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে এরূপটা ঘটে। এটা হৃৎস্পন্দন। এখন এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে যে হৃৎস্পন্দন কি বা হৃৎস্পন্দন কাকে বলে? হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে বুকের ভিতরে যে একটা ধুকধুক শব্দ হয় এটাকে মেইনলি হৃৎস্পন্দন বলা হয়। তো নিজে করো, একটা কাজ আছে, তুমি ঘড়ি দেখে তোমার বন্ধুর হৃৎস্পন্দন গণনা করো। তোমার বন্ধুর হাতটা তুমি নেও, হাতটা নিয়ে আলতোভাবে হাতের উপরে আঙুলটা রেখে দাও। ডাক্তার যেভাবে হৃৎস্পন্দনটা পরিমাপ করে ঠিক আঙুলটা ওইভাবে ধরো। আমরা সিনেমা বা নাটকে এরকম কিন্তু দেখছি, কিংবা বাস্তবে আমার তোমাদের হৃৎপিণ্ড কিন্তু অনেক ডাক্তার পরীক্ষা করছে। ওইভাবে ধরে তোমার বন্ধুর হৃৎস্পন্দনটা পরীক্ষা করো এবং হাতের ঘড়ির দিকে খেয়াল রাখো, দেখবা প্রতি মিনিটে 72 বারের মতো হৃদস্পন্দন হচ্ছে। তো 72 বারের কম বেশি হতে পারে আমাদের গণনার ভুলের কারণে, তবে ঠিক 72 বারই কিন্তু তোমরা পাবা। এরপর হৃৎপিণ্ড 3 স্তরে গঠিত। হৃৎপিণ্ড কয়টা স্তরে গঠিত? হৃৎপিণ্ড 3টি স্তরে গঠিত, যথা বাইরের স্তর যাকে এপিকার্ডিয়াম বলা হয়, আর মাঝের স্তর যাকে মায়োকার্ডিয়াম বলা হয়, এবং ভিতরের স্তর যা এন্ডোকার্ডিয়াম নামে পরিচিত। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এন্ডোকার্ডিয়াম কাকে বলে, তখন তুমি বলবা কি হৃৎপিণ্ডের ভিতরের স্তরটিকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। কিংবা তুমি আরেকটু সাজিয়ে বলতে পারো যে হৃৎপিণ্ড 3টি স্তর নিয়ে গঠিত, এদের মাঝখানে ভিতরের স্তরটিকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। একইভাবে এপিকার্ডিয়াম এবং মায়োকার্ডিয়ামের সংজ্ঞা আসলে দিয়ে দিবা। এদের মধ্যে মায়োকার্ডিয়াম সব থেকে পুরু, মানে সবচেয়ে পুরু অর্থাৎ মোটা,
এর সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করে রক্ত সঞ্চালন করে। কার সংকোচনের ফলে? মায়োকার্ডিয়াম এর সংকোচনের ফলে আমাদের হৃদস্পন্দন পাম্প করে রক্ত সঞ্চালন করে, রক্তে দেহের ভিতরে সঞ্চালিত করে, রক্ত দেহ থেকে শোষণ করে হৃৎপিণ্ডে নিয়ে আসে, আবার দেহে হৃৎপিণ্ড থেকে রক্তকে দেহের কোষের ভিতরে ছড়িয়ে দেয় এই মায়োকার্ডিয়ামের সংকোচন এবং প্রসারণের ফলে। তো হৃৎপিণ্ড একটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে? 4টি প্রকোষ্ঠ আছে। তো 4টি প্রকোষ্ঠ, প্রকোষ্ঠ মানে হচ্ছে কক্ষ। এই যে দেখো, একটা কক্ষ, দুইটা কক্ষ, তিনটা, এই 4টা, এই 4টা কক্ষ আছে, অর্থাৎ হৃৎপিণ্ডের 4টি কক্ষ আছে বা প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুটির নাম ডান অলিন্দ এবং বাম অলিন্দ, অর্থাৎ ডান অলিন্দ ও বাম অলিন্দ। এটা হলো উপরের প্রকোষ্ঠ, এটা হলো ডান অলিন্দ, আর এই অংশটুকু হলো কি? বাম অলিন্দ। ঠিক নিচের প্রকোষ্ঠ দুটি যথাক্রমে ডান ও বাম নিলয়। এটা হচ্ছে ডান নিলয় আর এটা হচ্ছে বাম নিলয়। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের প্রকোষ্ঠ দুটিকে বলা হয় যথাক্রমে বাম অলিন্দ ও ডান অলিন্দ ও বাম অলিন্দ, ডান নিলয় ও বাম নিলয় নিচের প্রকোষ্ঠ দুটি। অলিন্দর প্রাচীর পাতলা ও নিলয়ের প্রাচীর পুরু থাকে। দেখো, এটা কিন্তু অলিন্দ, এই দুইটা অলিন্দ না? এই অলিন্দের দেখো, এই যে এইদিকের যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটা কিন্তু দেখো পাতলা, তাই না? আর দেখো এই যে নিলয়ের প্রাচীর, নিলয়ের প্রাচীর অনেক মোটা না? এই খেয়াল করে দেখো, নিলয়ের প্রাচীর কিন্তু অনেক মোটা। আমরা চিত্রটা ভালোভাবে খেয়াল করলে আমরা বুঝতে পারবো। তো আমাদের এই মানে হৃৎপিণ্ডটা ভালোভাবে বোঝার জন্য আমাদের হৃৎপিণ্ডের এই চিত্রটা ভালো করে অঙ্কন করে এই চিহ্নিতকরণটা যদি আমরা শিখে নেই, তাহলে এই হৃৎপিণ্ডটা আমরা সঠিকভাবে বুঝতে পারবো। বাম নিলয়, নিলয়ের প্রাচীর অধিকতর পুরু। দেখো, এখানে কি বলা হইতেছে? অলিন্দের প্রাচীর পাতলা আর নিলয়ের প্রাচীর পুরু। তার মধ্যে বাম নিলয়ের প্রাচীর কিন্তু অধিকতর পুরু। দেখো, বাম নিলয় কোনটা? এই যে এটা। তো বাম নিলয়ের প্রাচীরটা এই যে ডান নিলয়ের থেকে বেশি মোটা থাকে। পুরু মানে হচ্ছে মোটা। অলিন্দ ও নিলয় দুটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে। প্রাচীর মানে হচ্ছে কি? দেয়াল। এখন এখানে বিষয়টা খেয়াল করো, দেখো অলিন্দ এবং যে নিলয় আছে, এই নিলয়ের মাঝখানে দেখো একটা প্রাচীর আছে। এই যে প্রাচীর, অলিন্দ এবং নিলয় দুইটার ক্ষেত্রে কিন্তু, অলিন্দ এবং নিলয়ের ক্ষেত্রে দেখো এখানে একটা প্রাচীর আছে, অর্থাৎ দেয়াল আছে। তো অলিন্দ ও নিলয় দুটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক থাকে। আয়তনে অলিন্দগুলো নিলয়ের চেয়ে আকারে ছোট হয়। তাহলে এই যে দেখো, এটা অলিন্দ এবং এটা অলিন্দ, তাহলে এই দুইটা অলিন্দ কিন্তু নিচের দুইটা নিলয় থেকে দেখো তুলনামূলকভাবে ছোট। এই কথাটা এখানে বলা আছে, আয়তনে ছোট। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে ডান অলিন্দ নিলয় ছিদ্র থাকে। এই যে এটা হলো ডান অলিন্দ এবং ডান নিলয়, এইখানে কিন্তু দেখো একটা ছিদ্র আছে, এটাকে বলা হইতেছে ডান অলিন্দ নিলয় ছিদ্র। তো ওই ছিদ্রপথে 3 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। এই যে এই ছিদ্রপথে 3 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে, 3টা কপাট থাকে এখানে। কপাট মানে হচ্ছে দরজা, তাহলে 3টি দরজা বিশিষ্ট একটি কপাট থাকে। এই জন্য এটাকে বলা হয় 3 কপাট বিশিষ্ট কপাটিকা, অর্থাৎ এই 3-এর জন্য হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা বলা হয়। 3 কপাট বিশিষ্ট কপাটিকাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে ট্রাইকাসপিড কপাটিকাটা কোথায় থাকে? ডান অলিন্দ এবং ডান নিলয় এর সংযোগ স্থলে থাকে ট্রাইকাসপিড কপাটিকা। রক্ত এ ছিদ্রপথে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। এই যে এটা হলো অলিন্দ, অলিন্দ থেকে রক্তটা কি করে? এই ছিদ্রপথে নিলয়ে প্রবেশ করে। তো আমি একটু লাল রং দিয়ে দেখাই। এইখান থেকে রক্তটা কি করে? এই অলিন্দ থেকে নিলয়ে এই ছিদ্রপথে প্রবেশ করে, অর্থাৎ ট্রাইকাসপিড কপাটিকার ছিদ্রপথে এখানে প্রবেশ করে অলিন্দ থেকে নিলয়ে। রক্ত এর ছিদ্রপথে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। অনুরূপভাবে ঠিক একই রকমভাবে বাম অলিন্দ ও নিলয়ে 2 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। তাহলে এই যে বাম অলিন্দ এবং এই বাম নিলয়ে এখানে একটা কপাটিকা থাকে, এটার কপাট থাকে 2 কপাট বিশিষ্ট, এটা 3 কপাট,
এটা 2 কপাট বিশিষ্ট, এই জন্য এই 2 কপাট বিশিষ্ট কপাটিকা বলে এটাকে বলা হয় বাইকাস্পিড কপাটিকা। কপাটিকা মানে হচ্ছে দরজা, এখানে 2 কপাট বিশিষ্ট একটি দরজা থাকে। তো এক্ষেত্রে বাম অলিন্দ থেকে রক্ত কেবলমাত্র নিলয়ে প্রবেশ করতে পারে। তাহলে এখানে দেখা যাইতেছে কি যে এই যে বাম, এটা হলো বাম অলিন্দ, এই বাম অলিন্দ থেকে এই বাইকাস্পিড কপাটিকার মাধ্যমে নিলয়ে কিন্তু রক্ত প্রবেশ করতেছে, কিন্তু রক্ত কিন্তু কখনোই নিলয় থেকে অলিন্দে যেতে পারে না, উল্টা যাইতে পারবে না, একমুখী দরজার দিকে এগুলা। এই বাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড কপাটিকা অর্থাৎ 2 কপাট বিশিষ্ট কপাটিকা এবং 3 কপাট বিশিষ্ট কপাটিকা, এরা কিন্তু একদিকে রক্তকে প্রবাহিত করতে পারে, রক্ত কিন্তু বিপরীতভাবে যেতে পারে না। তো এছাড়া মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে, দেখো মহাধমনীটা কোনটা, এই যে দেখো আমাদের মহাধমনী, তাই না, এই মহাধমনী এবং বলা হচ্ছে কি বাম নিলয়। তো বাম নিলয় এই যে বাম নিলয়, তাহলে বাম নিলয় হলো এটা, এই দেখো মহাধমনীটি কিন্তু ধমনী কিন্তু এই যে এই দিকে দিয়ে আসতেছে, মহাধমনী এই দিকে না, এই মহাধমনী এবং এই বাম নিলয়, এই বাম নিলয় সংযোগস্থলে এইখানে কিন্তু একটা কপাটিকা আছে, এই কপাটিকাটা কিন্তু অর্ধ চন্দ্রাকার। তো বাম নিলয় সংযোগস্থলে ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে, দেখো এই ফুসফুসীয় ধমনী কোনটা, ফুসফুসীয় ধমনী হলো এই, তো ফুসফুসীয় ধমনী হচ্ছে এই যে এটা ফুসফুসীয় ধমনী, এবং এই যে ডান নিলয় এর সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে, সংযোগস্থলে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে। এই কপাটিকাগুলো রক্তের গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই যে এই কপাটিকাগুলো দ্বারা রক্ত এই দিকে প্রবাহিত হয়ে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, আর এই কপাটিকা দ্বারা রক্ত কিন্তু বের হয়ে যায়, মানে এই দুইটা কপাটিকা দ্বারা, এই কপাটিকা দ্বারা রক্ত বের হয়ে যায়, এই কপাটিকা দ্বারাও রক্ত বের হয়ে যায়। তো এই আমাদের ছিল মোটামুটি হৃৎপিণ্ডে কিভাবে, মানে হৃৎপিণ্ডের মোটামুটি এটা গঠন। এখন এখানে যে আলোচনা হলো হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডে কিভাবে রক্ত প্রবাহিত হয় এটা কিন্তু এখানে আলোচনা নাই। তো নিজেরা করো। একদিন রফিকের বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। রফিকের বড় ভাই একজন ডাক্তার। ভাইয়া বাবার হাতের কবজির উপর হাত রেখে হাত ঘড়ি দেখছিলেন। রফিক বিষয়টি লক্ষ্য করলো। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাইয়ার কাছে জানতে চাইলো বাবার কবজির উপর হাত রেখে তিনি কি পরীক্ষা করেছিলেন, হাতের উপরের দিকে যে রক্তনালী দেখা যায় সেগুলোকে কি বলে। ও ভাইয়া তার প্রশ্নের জবাবে বললেন তিনি বাবার নারীর স্পন্দন দেখছিলেন। নারীর স্পন্দন কি? তো হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে ধমনীর মধ্যে যে স্পন্দন সৃষ্টি হয় তাকে নারী স্পন্দন বলা হয়। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হলো নারী স্পন্দন কাকে বলে, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে ধমনীর মধ্যে যে স্পন্দন সৃষ্টি হয় তাকে নারী স্পন্দন বলা হয়। ধমনী থাকে দেহের ভিতরে আর শিরা থাকে দেহের উপরিভাগে। দেহের উপরিভাগে নর্মালি আমরা হাতের উপরিভাগে বা যে শিরাগুলো পায়ের মাঝখানে আমরা দেখতে পাই সেগুলো হলো কিন্তু শিরা, আর এই ধমনীগুলো কিন্তু আমরা বাহির থেকে দেখতে পাই না, কারণ ধমনীগুলো দেহের ভিতরে থাকে। এবার তুমি তোমার বন্ধুর নারী স্পন্দন পরীক্ষা করো, তার হাতের শিরাগুলো পর্যবেক্ষণ করো, তোমার বন্ধু তোমার নারীর স্পন্দন পরীক্ষা করবে। এবার তুমি স্কুলের মাঠে 5 মিনিট দৌড়ে আসো, তুমি তোমার বন্ধুকে তোমার নারী স্পন্দন পরীক্ষা করতে বলো। কোনো পরিবর্তন লক্ষ্য করছো কি? পরিশ্রমে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ বেড়ে যায়, ফলে নারী স্পন্দনও বৃদ্ধি পায়। তাহলে এই পরীক্ষণ থেকে আমরা বুঝতে পারবো কি পরিশ্রমের ফলে নারীর স্পন্দন অর্থাৎ হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ বৃদ্ধি পায়। এরপর হলো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন। হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সঞ্চালন হয় সেটা আমরা, হৃৎপিণ্ড হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, এটা আমরা জানি। যখন হৃৎপিণ্ডের সংকোচন হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীপথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। তাহলে কি হৃৎপিণ্ড যখন সংকুচিত হইতেছে তখন হৃৎপিণ্ডের সমস্ত রক্ত বেরিয়ে পড়ে, তখন এইটা কি করে ধমনীপথে রক্তটা আমাদের দেহে ছড়িয়ে পড়ে। আবার হৃৎপিণ্ড যখন প্রসারণ ঘটে তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে। দেখো
রক্ত কিন্তু ধমনী পথে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়তেছে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে। আবার যখন হৃৎপিণ্ডটা প্রসারিত হচ্ছে তখন শিরাপথে কিন্তু রক্তটা হৃৎপিণ্ডে ফেরত আসতেছে। তো চলে যায় কি ধমনী দ্বারা আর ফেরত আসে শিরার দ্বারা। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ দ্বারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস এখানে জানতে পারলাম যে হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেনযুক্ত রক্ত থাকে এবং হৃৎপিণ্ডের কোন অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। তো এটা আমি পরবর্তী অংশে আলোচনা করব। পরবর্তী অংশটুকু তোমরা অবশ্যই দেখবা। তো এখন আমরা দেখি যে হৃৎপিণ্ডের ভিতরে যে কপাটিকাগুলো আছে আসলে কোন কপাটিকাগুলোর অবস্থান কোথায়। তো দেখো কপাটিকার নাম দ্বিপত্রক কপাটিকা। দ্বিপত্রক কপাটিকা আর বাইকাসপিড কপাটিকা কিন্তু একই জিনিস। তো বাইকাসপিড কপাটিকা কি, যেটার ভিতরে দুই কপাট বিশিষ্ট কপাটিকা যেগুলোকে বলা হয়। এটা বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে অবস্থান করে। তোমরা চিত্রের সাথে মিলাই নিবা। এই দুই ঝিল্লিময় কপাটিকা বিশুদ্ধ রক্তকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেতে সাহায্য করে। তো বিশুদ্ধ রক্ত কি? বিশুদ্ধ রক্ত হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো এখানে দেখো এই যে বাম অলিন্দ, এটা কি বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্তকে কি বাম নিলয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ এখানে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত গমন করে। তাহলে কি এটা বিশুদ্ধ রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্তটাই বিশুদ্ধ রক্ত। এটা কি দিয়ে যাচ্ছে? বাইকাসপিড কপাটিকার সাথে বিপরীত পথে যেতে বাধা দেয়। তাহলে এই রক্তটা কিন্তু শুধু এই দিকেই আসতে পারে, উপরের দিকে কিন্তু যেতে পারে না। তো আমরা এই অংশটুকু বুঝতে পারলাম। এরপর দেখি যে ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা। তো ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে, এটা আমরা আগে দেখছি। তিন ঝিল্লিময় কপাটিকা। তো দূষিত রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। তো একই রকম ভাবে যে আগেরটার মতো সেম, দূষিত রক্ত মানে এখানে হলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা এখানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করে, কিন্তু এই রক্তটা কিন্তু এই দিকে আর যেতে পারে না, অর্থাৎ এই কপাটিকাগুলো একমুখী দরজা হিসেবে কাজ করে। এরপর হচ্ছে এওটিক কপাটিকা। বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে এর অবস্থান। অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা। সেমিলুনারের মানে অর্ধচন্দ্রাকারের ইংরেজি শব্দ হচ্ছে কিন্তু সেমিলুনার। তো বিশুদ্ধ রক্তকে বাম নিলয় থেকে মহাধমনীতে যেতে সাহায্য করে। তাহলে বিশুদ্ধ রক্তটা দেখো আমাদের এই চিত্রে কোথায় থাকে? বিশুদ্ধ রক্তটা থাকে কিন্তু এই যে বাম নিলয়ের ভিতরে, তাই না? এই বাম নিলয়ে এবং এই যে মহাধমনী, বাম নিলয় এবং এটা হচ্ছে মহাধমনী। এই মহাধমনীর এইখানে দেখো অর্ধচন্দ্রাকার একটা কপাটিকা আছে। এইখান থেকে রক্তটা এইদিকে যায় আমাদের সারা দেহে কিন্তু এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কি ছড়িয়ে পড়ে, দেহের প্রত্যেকটা কোষে চলে যায়। তো আমরা এই অংশটুকু বুঝতে পারলাম, কিন্তু বিপরীত পথে যেতে বাধা দেয়। এরপর হচ্ছে কি পালমোনারি কপাটিকা। ডান নিলয় এবং ফুসফুসীয় মহাধমনীর সংযোগস্থলে কিন্তু এর অবস্থান। অর্ধচন্দ্রাকার বা সেমিলুনার কপাটিকা। এটা দূষিত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসে নিয়ে যায়। এখানেও কিন্তু রক্ত বিপরীত পথে আসতে পারে না। তো আমরা চিত্র হতে একটু বুঝে নেই। দেখো এইখান থেকে এই যে এটা তো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, মানে এটা হলো দূষিত রক্ত। এই দূষিত রক্তটা কিন্তু এই পথে বের হয়ে যায়। এই পথে কি বের হয়ে যায়? এটা দেখো এই যে ফুসফুসীয় মহাধমনী। এই ফুসফুসীয় মহাধমনীটা যায় কোথায়? একদম ডাইরেক্ট ফুসফুসে। কি যায়? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই ফুসফুসের মাধ্যমে কিন্তু আমাদের নাক দ্বারা এই কার্বন ডাই অক্সাইডটা আমাদের দেহের বাইরে বের হয়ে আসে। তাহলে আমরা দেখলাম কি মহাধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আছে যা আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে, আর ফুসফুসীয় মহাধমনীর মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত অর্থাৎ দূষিত রক্ত, সেটা আমাদের ফুসফুসে যায়, কার্বন ডাই অক্সাইডটা আলাদা হয়ে যায়, এই রক্তটা কিন্তু আবার পরবর্তীতে বিশুদ্ধ হয়ে যায়।
তো তাহলে আমরা কপাটিকাগুলো চিনলাম এবং কপাটিকার কাজগুলো দেখলাম। ধমনীতে যেতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে ফিরতে পারে না। এখান থেকে তোমরা লিখে নিতে পারো। থিবেসিয়ান বা করোনারি কপাটিকা, করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলের অবস্থান। এর অর্ধচন্দ্রাকার বা সেমি লোডার কপাটিকা দূষিত রক্তকে করোনারি সাইনাস থেকে ডান অলিন্দে যেতে সাহায্য করে। তাহলে এই দূষিত রক্তকে কি কোথায় পাঠায়? ডান অলিন্দে। তোমরা চিত্র থেকে এগুলো মিলিয়ে নেবা, ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, এই জন্য আমি এত কিছু বলতেছি না। পরে ইউস্টেশিয়ান কপাটিকা ডান অলিন্দ ওই নিম্ন মহাশিরার সংযোগস্থলে অবস্থান করে। অর্ধচন্দ্রাকার ও সেমিলুনার কপাটিকা ডান অলিন্দ থেকে রক্তকে নিম্ন মহাশিরায় যেতে বাধা দেয়। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওর যদি কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টসে জানাবা এবং আরও কিছু জানার থাকলে জানাবা।